নমস্কার। আজ আমি চিরপরিচিত একটি বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই বিষয়টি আমাদের সব সময় লাগে কাজে। বিয়ে বলুন, পৈতে বলুন, কোনো পুজো অর্চনা অনুষ্ঠান প্রভৃতিতে আমাদের এই জিনিসটি খুবই প্রয়োজনীয় এবং লাগে, এবং সঠিকভাবে যদি সেইটি উল্লেখ হয় তাহলে যে কর্ম আমরা করতে যাচ্ছি সেই কাজের সম্যকভাবে ফল পাওয়া যায়। কিন্তু সঠিকভাবে না হওয়ারও অনেক কারণ আছে। এই যে মাস পরিচ্ছেদ, এই সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে আমাদের কাজটা ভালোভাবে হয় না। আমরা স্মৃতিশাস্ত্র অনুধাবন করে দেখেছি যে মাস হচ্ছে 7টি। বলছে মুখ্য চান্দ্র, গৌণ চান্দ্র, সামান্য চান্দ্র, সৌর, সৌর শ্রাবণ, নাক্ষত্র, নাক্ষত্র শ্রাবণ। এই 7 রকমের মাস গণনার পদ্ধতি আমাদের ধর্মশাস্ত্রে প্রচলিত আছে। এইটির সঙ্গে জ্যোতিষের পূর্ণ সমর্থন এবং জ্যোতিষ শাস্ত্রানুযায়ী এটা গণিত হয়েছে। দেখা যাচ্ছে মুখ্য চান্দ্র, গৌণ চান্দ্র। মুখ্য চান্দ্র হচ্ছে কি, কোনো মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত যে 30টি তিথি তাকে বলা হচ্ছে মুখ্য চান্দ্র। এই মুখ্য চান্দ্র, ধরুন রবি মীন রাশিতে আছে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্ব অমাবস্যা পর্যন্ত যে 30টা তিথি হচ্ছে, এই 30টি তিথিকে আমরা বলছি মুখ্য চান্দ্র চৈত্র। এই মুখ্য চান্দ্র চৈত্র মাস বলা হচ্ছে। এটা সূর্য মীন রাশিতে থাকাকালীনই হয়। সেই রকম ভাবে বৈশাখ মাসেও যখন সূর্য বৈশাখ মাসে মেষ রাশিতে থাকেন, তখন আমরা সেই শুক্লপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত 30টি তিথিকে আমরা উল্লেখ করি মুখ্য চান্দ্র বৈশাখ। মেষ রাশি স্থিতে সূর্যে, এইভাবে সংকল্প বাক্যে উল্লেখ করা হয়ে থাকে। আবার এই চান্দ্রমাসটা মুখ্য একটা হলো দিক, আর একটা গৌণ দিক আছে। গৌণ দিকটা কিরকম? এটা শুক্লপক্ষের প্রতিপদ থেকে ধরা হয়েছে। এখানে কৃষ্ণপক্ষের প্রতিপদ আসছে। কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত যে তিথি, এটাকে বলা হয় গৌণ চান্দ্র মাস। যেমন ধরুন ফাল্গুন মাসের পূর্ণিমা, দোল পূর্ণিমা, তারপর থেকে প্রতিপদ থেকে ধরে ধরে যে তিথি থাকে পূর্ণিমা পর্যন্ত যে তিথিটি হচ্ছে, সেটাকে গৌণ চান্দ্র চৈত্র মাস বলা হচ্ছে। 30টি তিথি, অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমার পর প্রতিপদ থেকে একটা অমাবস্যা পড়বে, তারপরে আবার কৃষ্ণপক্ষের গিয়ে আবার পূর্ণিমা পর্যন্ত যাবে, সেটাকে আমাদের গৌণ চান্দ্র বলা হচ্ছে। এইগুলো যখন আমরা কোনো পুজো অর্চনা বা কোনো কাজ করব, তখন এইভাবে আমরা উল্লেখ করব।
চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ প্রভৃতি এইভাবেই। যখন দেখব যে আমরা মুখ্য চান্দ্রে চলে আসব সেটা গণনা করব, আর যখন দেখব যে পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষের আসছে তখন আমরা গৌণ চান্দ্র বলবো। তাহলে আমাদের সঠিকভাবে সংকল্প বাক্যটি নিরূপিত হবে। এটি যদি না হয় তাহলে সেটি তো ঠিক হবে না। এরপর চলে আসুন, যেরকম বলছে অশ্বযুগ কৃষ্ণপক্ষে তু সাধ্যন কুর্যার দিনে দিনে, অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রত্যেক তিথিতে সাধ্য করার বিধান বলা হচ্ছে। ব্রহ্মপুরাণের এই বচনে দেখা হচ্ছে যে ভাদ্র মাসের পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষ আসছে এই কৃষ্ণপক্ষতে সেটা করা হবে। এবারে কৃষ্ণপক্ষেরই প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত যে তিথিটা হবে সেটাকে গৌণ চান্দ্র বলা হচ্ছে। অর্থাৎ যখন তর্পণাদি আমরা করব তখন এই গৌণ চান্দ্র মাস উল্লেখ করে সেই তিথি ধরে আমরা করব। এ গেল আপনার মুখ্য চান্দ্র, গৌণ চান্দ্রের বিশেষত্ব এবং ব্যাখ্যা। তারপর চলে আসুন আরেকটি তিথি, সামান্য চান্দ্রমাস বলা হচ্ছে। সামান্য চান্দ্রমাসটা কি? শুক্লপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা, অথবা শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আবার কৃষ্ণপক্ষের দ্বিতীয়া প্রভৃতি, যাকে সামান্য চন্দ্রমাস বলে। সামান্য চন্দ্রমাসের কোনো নাম উল্লেখ নেই, চৈত্র, বৈশাখ প্রভৃতি কোনো সংজ্ঞা নেই। এটাকে যেই মুখ্য চান্দ্রের মধ্যে পড়ুক বা গৌণ চান্দ্রের মধ্যেই পড়ুক, সংকল্প বাক্যে আমরা উল্লেখ করব অমুক তিথি কালী। যেরকম ধরুন এই দুর্গা পূজায় কিন্তু আমাদের রাশির উল্লেখ করা হয় না, যে কন্যা রাশি স্থিতে চন্দ্রে আমরা বলি না সেইখানে। এখানে সামান্য তিথিটাই উল্লেখ হয়, অমুক পক্ষের অমুক তিথি। সুতরাং সামান্য চান্দ্রমাস, এটা বুঝতে পেরেছেন? না বুঝলে আপনারা জিজ্ঞেস করবেন, আমি এটা বলে দেব। এরপর চলে আসুন সৌরমাস। সৌরমাস হচ্ছে যেরকম সূর্য মেষ রাশিতে থাকাকালীন যে 30টি তিথি, তাকে সৌর বৈশাখ বলা হচ্ছে। এই সৌর বৈশাখ বা জ্যৈষ্ঠ বা শ্রাবণ, আষাঢ় ইত্যাদি যে আছে, এই তিথিতে আমাদের মেষ রাশির স্থিতে সূর্যে ভাস্করে যাই বলা হোক, এইভাবে উল্লেখ করতে হবে। সেটি কোন ক্ষেত্রে? না, কোনো সংস্কার কার্য যখন হয়, বিবাহাদি সংস্কার, উপনয়ন প্রভৃতি নানান রকমের, তখন আমাদের এই রাশির উল্লেখ করে আমরা এই কাজটি করব। এটা বলে সৌর। এবং সৌর শ্রাবণ, এবার সৌর শ্রাবণ হচ্ছে কীরকম? এই তিথিটা শ্রাবণ হচ্ছে যেমন একটি অহরাত্রকে শ্রাবণ বলা হয়, অর্থাৎ এর কোনো তিথি গণনা নেই। যেমন ধরুন আমরা একটি বাচ্চা জন্মগ্রহণ করল, ধরুন বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করল, কিন্তু তার অন্নপ্রাশন হবে কবে? অন্নপ্রাশনের জন্য আমাদের
5 মাসের পর 6 মাস যখন পড়বে তখন অন্নপ্রাশনটা হবে। সেই জন্য 30 দিন ধরে ধরে আমাদের এগোতে হবে। যেই তারিখে জন্মগ্রহণ করলো সেই তারিখের পরের তারিখে 1 দিন, অর্থাৎ তারপরের তারিখে 2 দিন, এর মধ্যে তিথি বা কোনো কিছু নেই। এই করে 3 5 15 150 দিন হলো। 150 দিনের পরে তার অন্নপ্রাশন কাজটি হবে, সেটা যে মাসেই পড়তে পারে। এটাকে বলা হচ্ছে সৌর শ্রাবণ মাস। তারপরে আসুন নক্ষত্র মাস। যে 27টা নক্ষত্র আমাদের আছে সেই 27টা নক্ষত্রের সময়কে ধরে আমরা বলছি যে একটি নক্ষত্রে 27টা নক্ষত্রে ধরে একটি নক্ষত্র মাস বলা হয়। এই নক্ষত্র মাসের উল্লেখ গ্রহ শান্তি প্রভৃতি কাজে আমরা করে থাকি। এটা করলে গ্রহের শান্তির ফলটা আমাদের ভালো হয়। ঠিক 30টি অহরাত্র অর্থাৎ দিন রাত্রিকে মিলিয়ে নক্ষত্র শ্রাবণ মাস হয়। একটি নক্ষত্র মাস কিংবা নক্ষত্র শ্রাবণ মাসে বিশেষ কোনো নাম নেই। এটা বৈশাখ মাসের মধ্যে যতটুকু পড়বে তাকে বৈশাখ, জ্যৈষ্ঠের মধ্যে যতটুকু পড়বে জ্যৈষ্ঠ, আষাঢ়ের মধ্যে যতটুকু পড়বে আষাঢ়, এইভাবে নক্ষত্র ধরে 27 দিন ধরে ধরে এইভাবে এর গণনা করতে হবে। এই গণনাকে আমরা যদি শুক্ল প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত ধরি 30টি তিথি, সেটা তো হয়ে গেল মুখ্য চান্দ্র। এবার অহরাত্র দিন রাত থেকে সৌর শ্রাবণ, সেটার সঙ্গে তিথির কোনো সম্পর্ক নেই। রবি যখন এক রাশিতে থাকবেন যতকাল, তার মধ্যে সৌর মাসের মধ্যে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে নক্ষত্র 27 দিন হবে ওইটাকে নক্ষত্র মাস বলছে। সূর্য সিদ্ধান্তে 60 দণ্ডে একটা নক্ষত্রের গতি বা স্থিতি নির্ধারিত হয়েছে। সুতরাং একটা দিনে 60 দণ্ডে একটা নক্ষত্র শ্রাবণ দিন হবে। সেইভাবে 30টি সূর্যোদয় হলে 30টি নক্ষত্র সৌর শ্রাবণ মাস হবে। এইভাবে করলে 360 দিনে বৎসর গণনা হয়ে যাচ্ছে। লোক প্রসিদ্ধিতে এটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সামান্য চান্দ্র মাস হিসাবে গণনা করলে আমাদের বৎসরে দেখা যায় যে 3 বৎসর পর পর একটি মলমাসের এসে যায়, অর্থাৎ একটা সৌর মাসের মধ্যে 2টো অমাবস্যা পড়ে যায়। যাই হোক, এখন আমার বক্তব্য হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের কোনো গ্রহের উপাসনা বা গ্রহ শান্তির জন্য আমরা কাজ করি, তাহলে নক্ষত্র শ্রাবণ মাসটাকে আমরা উল্লেখ করব, না হলে সেই গ্রহ শান্তি আমাদের ঠিকভাবে হবে না। এবং যদি বিবাহাদি সংস্কার কর্ম করব তখন সৌর মাসের উল্লেখ করব, তিথি মুখ্যচান্দ্র বা গৌণচান্দ্র যাই হোক না কেন। এবার চলে আসুন দুর্গোৎসব প্রভৃতি। এখানে আমরা কিন্তু সৌর মাসের উল্লেখ করছি না, আমরা এখানে চান্দ্র মাসের উল্লেখেই কাজটি হবে। যার জন্য দেখা যায় যে সৌর কার্তিক মাসেও আমরা পুজোর তিথিটা পড়ে যাচ্ছে, এটা তিথি সম্পৃক্ত। কিন্তু দীপান্বিতা পূজা যখন আমরা করছি অমাবস্যায়, তখন সেখানে আমরা বলছি কার্তিক মাসে তুলা রাশি স্থিতে ভাস করে বলে উল্লেখ হচ্ছে তন্ত্রোক্ত ক্রিয়াকর্মে। সেখানে আমাদের
এইটি উল্লেখ। এই হলো মাস গণনার ব্যাপার। আপনারা যদি আরও বিস্তৃত আকারে জানতে চান বা শিখতে চান, তাহলে এই মাস গণনার জন্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমরা অনেক সময় সঠিকভাবে পূজা, সঠিক সংকল্প ইত্যাদি না করলে সম্যকরূপে ফল পাওয়া যায় না। সুতরাং সেই পরমেশ্বরের চরণে প্রণাম করে আমি আজকে এই বক্তব্যটা রাখলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এটি গ্রহণ করবেন, না ভালো লাগলে বলবেন। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः तन्वन्ति दिव्यैस्तवै वेदैशाङ्गपरक्रमोपनिषदै गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः।